সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান আমাদের আজকের অতিথি। সৌরভ ভাই, স্বাগত। শুভেচ্ছা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে তদন্তের আওতায় ব্যাংক খাত, প্রচার শুরু, হাড্ডাহাড্ডির আভাস, ডাকসু নির্বাচন। দৈনিক ইত্তেফাক, এত নোট অফ ডিসেন্ট ও সুপারিশ গণভোটে কীভাবে, প্রচারণা ক্যাম্পাস ভোট কেন্দ্র বাড়ানোর দাবি। মানবজমিন, লোভাছড়া পাথর লুটে শত কোটি টাকার সম্পদ তমিজের, জামাতের ভয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। কালের কণ্ঠ, পাঠ নয় মাঠেই বেশি সরব, ডক্টর ইউনূসের উপর আস্থা রাখুন। আমার দেশ জোরপূর্বক জবানবন্দি আদায়ে পুলিশের সঙ্গী ম্যাজিস্ট্রেটরাও। ফজলুর রহমানের পদ 3 মাসের জন্য স্থগিত বিএনপিতে। আমাদের সময় অতি দারিদ্র্য বেড়েছে, সংকটে জনজীবন, ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা। কালবেলা, সম্ভাবনা সংকটের সন্ধিক্ষণে দেশের অর্থনীতি, নারী, অনাবাসিক ও সংখ্যালঘু ভোটাররা পার্থক্য করবেন। খবরের কাগজ, মিলেমিশে পাহাড় সাভার, রেলওয়ের পণ্য পরিবহন যাচ্ছে বেসরকারি খাতে। প্রতিদিনের বাংলাদেশ, প্রচারমুখর ক্যাম্পাস, বিদেশি ঋণের 35%ই অলস পড়েছিল। দিনকাল, জন্মসূত্রে ভারতীয় মুসলিম বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে দেয়া দ্বিমুখী নীতি। সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি, মির্জা ফখরুল। আলোকিত বাংলাদেশ, প্রাথমিক বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন নিয়েই কিন্তু প্রচারণা শুরু হয়েছে এবং সব কাগজের শিরোনাম। তো এই শিরোনাম থেকে যেটা দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এই প্রথমবারের মতো। না, প্রথমত ডাকসু 2019 সালের পর এই প্রথম, এবং 2019-এর নির্বাচন বাদ দিলে বহু বছর পর, 3 দশক পরে নির্বাচন হতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী, এই প্রার্থী সবার একটা উৎসাহ উদ্দীপনা। 28 জন ভিপি পদে প্রার্থী এবং আরও অন্যান্য পদেও এরকম অনেকগুলো প্যানেল হয়েছে। প্যানেলের বাইরে আছে অনেক স্বতন্ত্র প্রার্থী, বেশ সম্ভাবনা জাগিয়েছে যে তাদের ব্যক্তিগত ইমেজ, ব্যক্তিগত ভাবমূর্তির কারণে। অনেকেই বলছে, আমাদের সহকর্মীরা যারা ক্যাম্পাসে গিয়েছেন, যে উৎসবমুখর পরিবেশ, টিএসসি যে গম গম করছে মানে, এবং এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি, শান্তিপূর্ণই প্রচার। এবং একটি তো আমরা দেখলাম যে অপরাজেয় বাংলার সামনে মুখোমুখি 2 প্রার্থীর আলোচনা। এটা গণতান্ত্রিক রীতি, এটাই হওয়া উচিত। এখন আপনি জয় পরাজয়ের কথা বলছেন, এটি এখনই বোধহয় বলা যাবে না। এক হচ্ছে শুরু হলো, শেষ মুহূর্তে কি হবে এবং কারা প্রচারে এগিয়ে যাবে, আরও অনেক সমীকরণ হবে প্রকাশ্যে অপ্রকাশ্যে। কারণ 28 জন প্রার্থী তো সবাই সম্ভাবনা থাকবে না, তার মধ্যে 2-3 জন 4 জন, এবং সেখানে যদি কেউ কারোর সঙ্গে এক ধরনের আপোষ সফা করে, প্রকাশ্যে না হলেও নেপথ্যেও, তার একটা প্রভাব পড়বে। এখন এটা স্বাভাবিক যে সবাই ধরে নিয়েছে যে ছাত্রদল এবং শিবির, যদিও তারা শিবির নামে জোট করেনি, অন্য নাম দিয়ে, যে এদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আবার বামপন্থী জোট, এর মধ্যেও সম্ভাবনাময় প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে। এখন এরা কতজন ভোটারের কাছে যেতে পারবে, তাদের কর্মসূচি, তাদের চিন্তা ভাবনা জানাতে পারবে এবং তাদের সমর্থন আদায় করতে পারবে, এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে আইনশৃঙ্খলা, এটি ব্যতিক্রম। আপনি বলছিলেন যে এই প্রথম সেনাবাহিনীর তলব, কিন্তু সেনাবাহিনী পুলিশের প্রবেশটাই নিষিদ্ধ ছিল না, পুলিশের প্রবেশ নিষিদ্ধ ছিল। আর আমরা এর থেকে আরেকটি কঠিন বাস্তবতা সামনে এলো, যে আমরা যে কোনো বড় ঘটনায় এটা বেসামরিক প্রশাসন দিয়ে আমরা মোকাবেলা করতে পারি না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার 30-35 হাজার শিক্ষার্থী,
তাদের একটি নির্বাচন, সেটি আমরা যদি বেসামরিক প্রশাসন দিয়ে করতে পারতাম, পুলিশ, র্যাব, বিজিবি ইত্যাদি দিয়ে, তাহলে তো সেটা অনেক ভালো হতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই এটি উপলব্ধি করেছে যে এটা হবে না, এবং আরও দুই একটি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। তা সেক্ষেত্রে মূল লক্ষ্য কি? একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন, যাতে প্রতিটি শিক্ষার্থী ভোট দিতে পারে। আমরা 19 সালের নির্বাচনে কিন্তু দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে সুষ্ঠু হয়েছে, কিন্তু 2-3টা হলে তো আমরা দেখেছি যে অঘটন ঘটতে, ব্যালট পড়ে আছে, ব্যালট খুঁজে পাওয়া যায়নি, পরবর্তীকালে ব্যালট বের হয়েছে, এবং সেখানে হল প্রশাসনের একটা সহযোগিতা ছিল। বিশেষ করে 2-3টে হলে তো এটা ধরা পড়েছে। এবারে এরকম কিছু না হয়। এবার একটা মানে ইতিবাচক দিক হলো যে সরকারের কোনো প্রকাশ্যে, অন্তত সরকারের কোনো নাই, কোনো সংগঠন নাই। এখন রাজনৈতিক দলগুলোর সংগঠন আছে, আবার রাজনীতির বাইরেও আছে। তো তারা আবার এটি বলা হয় যে প্রথমত হচ্ছে ডাকসুকে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে এই নির্বাচনের উপর নির্ভর করবে, এটাকে অনেকে বাছাই পরীক্ষা বলে, অনেকে টেস্ট এক্সাম বলে, যে এটি যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে আগামী জাতীয় নির্বাচনেও সুষ্ঠুভাবে হবে, এটা আশা করা যায়, মানুষের মধ্যে আশা জাগাবে। সুতরাং এই নির্বাচনে সরকার অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, তাদের যেমন ভূমিকা থাকবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা থাকবে, তাদের শতভাগ নিরপেক্ষ এটা শিক্ষার্থীদের কাছে, ভোটারদের কাছে এবং প্রার্থীদের কাছে দৃশ্যমান করতে হবে, প্রতীয়মান হতে হবে যে তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করছে, তাদের উপর কর্তব্য পালন করছেন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, তাদের মধ্যে আমরা সহনশীলতা চাই, আমরা একে অপরের সমালোচনা করবে, যুক্তি খণ্ডন করবে, কিন্তু সেখানে কোনো অসদাচরণ, কোনো রকম মানে এমন কোনো ভাষা ব্যবহার না করা হয় যাতে বিদ্বেষ প্রকাশ পায়, যাতে ঘৃণা প্রকাশ পায় এবং মর্যাদাহানি হয়। এটি কোনো পক্ষেরই উচিত না। কিন্তু যার যার নীতি কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে, এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার আগে নির্বাচন হচ্ছে, এটি শুধু জাতীয় নির্বাচন নয়, এর প্রভাব অন্যান্য যে অন্য চারটি যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা, সেখানেও এর একটা ভালো প্রভাব পড়বে, এবং সেখানেও সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত হবে আশা করি। ধন্যবাদ। জুলাই সনদ নিয়ে সুজনের একটা সংলাপ হয়ে গেল, সেই সংলাপে যেটা বলা হয়েছে, যেটা ইত্তেফাক ক্যারি করেছে, এত নোট অফ ডিসেন্ট ও সুপারিশ গণভোট কীভাবে? না, ওই আলোচনায় আমিও ছিলাম। আচ্ছা, একটা তো হচ্ছে যে সেখানে একজন ডক্টর বদিউল আলম মজুমদার, যে সুজনের সম্পাদক, তিনি ছিলেন, তিনি আবার জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য। একটা তো টানাপোড়েন আছে, যে কারণে আমরা জুলাই সনদ জুলাইতে তো পাইনি, আগস্ট শেষ হতে যাচ্ছে, আগস্টেও পাবো কিনা বিষয়ে। তবে 15 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আশা করি এর মধ্যে একটা সিদ্ধান্তে আসতে হবে, কারণ ফেব্রুয়ারি নির্বাচন, 6 মাস সময় আছে। এর মধ্যে যদি এই জুলাই সনদকে ভবিষ্যৎ রূপরেখা, এবং সে ব্যাপারে মোটামুটি একমত হয়েছে, আবার একমত হয়নি, কিন্তু আইনি ভিত্তি নিয়ে বড় জটিলতা দেখা দিয়েছে। এখন আইনি ভিত্তি, প্রথমত হচ্ছে এনসিপি, জামাত, অন্যান্য দল আইনি ভিত্তি চেয়েছিল, বিএনপি এবং ঐকমত্য কমিশনও প্রস্তাব করেছিল যে আগামী জাতীয় সংসদে এটা 2 বছরের মধ্যে বাস্তবায়ন হবে। পরবর্তীকালে সবাই এটি যুক্তি দেখালো যে যদি তারা বাস্তবায়ন না করে তাহলে তো এটি অর্থহীন হয়ে গেল। এ কারণে বিএনপি সহ অন্য দলগুলো কিন্তু আইনি ভিত্তি দেওয়ার পক্ষেই অবস্থান নিয়েছে, আইনি ভিত্তি দিতে রাজি। কিন্তু আইনি ভিত্তির মানে যদি নতুন আরেকটি সংবিধান সভার নির্বাচন হয়, গণপরিষদের নির্বাচন হয়, অথবা গণভোটের নির্বাচনের প্রশ্ন আসে, তাহলে এই পুরো আপনার ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। এবং
অনেক রাজনীতিক মনে করে যে এই নতুন নতুন শর্ত আরোপ এটি নির্বাচনকে বানচাল করা অথবা নির্বাচনকে বিলম্বিত করার একটা কৌশল। না, কিন্তু এখন যেভাবে যাচ্ছে তাতে সময় তো কমে যাচ্ছে, দ্রুত সময় কমে যাচ্ছে। তো এই সময়ের মধ্যে যদি সমঝোতা না হয়, ঐকমত্য কমিশন তাদের সুপারিশটাই বা কীভাবে আসবে, আর নির্বাচনের ভবিষ্যৎটাই বা কী? না, তাহলে তো ওই জুলাই সনদ ছাড়াই নির্বাচন হবে। যদি তার একমত না হতে পারে, নির্বাচন হবে অন্য সময় যেভাবে জাতীয় সংসদ নির্বাচন হয়। আর যেহেতু দলীয় সরকার নেই, আর সুতরাং ভোটারদের কিন্তু আস্থা আছে যে এই সরকার নির্বাচন করতে পারবে এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে, ভোটাররা, রাজনৈতিক দলগুলো অংশ নেবে। এখন জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিল, যারা এই আন্দোলনকে সফল করে তুলল, তাদের মধ্যে এত বিরোধ, এত সংশয়, এবং এটার মূল কারণ হচ্ছে যে কেউ কাউকে বিশ্বাস করে না, আস্থার অভাব, আস্থার সংকট। এই সংকট কাটানোর দায়িত্ব রাজনীতিকদেরই। এটি আমি মনে করি না যে সরকার চাপিয়ে দিয়ে কিছু করতে হবে। সরকার একটাই পারে, যে তারিখ বা সময়সীমা ঘোষণা করছে তার মধ্যে নির্বাচনটি হবে। তারা জুলাই সনদে তারা একমত হলেও হবে, না হলেও হবে। এই সরকারে একটু কঠোর বার্তা দিতে পারে। তাহলে আমি মনে করি রাজনৈতিক দলগুলো অন্তত সজাগ হবে। জাতীয় ঐকমত্য কমিশনের তারা আন্তরিকভাবে চেষ্টা করছে, মাসের পর মাস বৈঠক করেছে। বাংলাদেশের ইতিহাসে তো এই নজির নেই যে একটি বিষয় নিয়ে 30টিরও বেশি দলের সঙ্গে আলোচনা এবং দিনের পর দিন রাত এই আলোচনা তো হলো, কিন্তু রেজাল্ট না হলে তো অর্থই না। তাহলে তো একটা পুরো বিষয়, পুরো এটাই এখন জুলাই সনদের মূল ছিল কি, যে একটি নির্বাচনের জন্যই এই সরকার আসেনি। একটি নির্বাচনের জন্যই, শুধু একটি নির্বাচনের জন্যই এই অভ্যুত্থান হয়নি। তাহলে অভ্যুত্থানে কতগুলো লক্ষ্য, তো লক্ষ্যের ব্যাপারে যদি একমত না হয় তাহলে তো মানুষ ধরে নেবে যে এদের কোনো লক্ষ্যই ছিল না। তার লক্ষ্য ছিল একটাই, এবং সেটা তো হয়েছে যে স্বৈরাচারী সরকারের পতন। এখন জনগণ ঠিক করুক যে কাকে বেছে নেবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি জানেন যে 700 জন বন্দী এখনও কিন্তু ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ বাইরে চলে গেছে, তাদেরকে ধরতে পারে নাই। এটা একটা পরিস্থিতি। রাস্তাঘাট যেভাবে সড়ক অবরোধ হচ্ছে, গতকাল যেমন শাহবাগে বুয়েট, গাজীপুরে ডিপ্লোমা এবং শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, এই যে অবরোধ চলছে, মানে পুরোটাই এক অন্যরকম। না, প্রথমত হচ্ছে আমরা নির্বাচনের কথা বলি, অর্থনীতির চাকা সচল করার কথা বলি, আইনের শাসনটা জরুরি, এবং জনগণের চলাচল, যাতায়াত এবং অর্থনীতির গতিটা সঠিক রাখতে হবে। এবং সেক্ষেত্রে যদি এই যানজট, নিত্য যানজটের শহর, প্রায় 2 কোটি মানুষ এখানে বসবাস করে, ঢাকার প্রাণকেন্দ্রে যদি দিনের পর দিন রাস্তা আটকে যে কোনো কর্মসূচি পালন করা হয়, বুয়েটের যে ঘটনা, যে কারণেই হোক না কেন, সেটার জন্য কেন রাস্তা আটকাতে হবে? তারা শিক্ষা উপদেষ্টার কাছে যেতে পারেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেতে পারেন, যে কোনো শিক্ষার্থী প্রকৌশলীকে হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিকার চাই। এখন হচ্ছে যে কোনো অজুহাতে যদি এই এরকম চলতে থাকে এবং কর্মদিবসে, তাহলে মানুষের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, অর্থনীতির চাকা থমকে যাচ্ছে, এবং মানুষ উৎকণ্ঠায় থাকে যে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় যাচ্ছে। আপনি 700 বন্দির কথা বলছিলেন যারা জেল থেকে পালিয়ে গেছে। সরকার অনেককে ফিরিয়ে নিতে পেরেছে, এবং এর মধ্যে জঙ্গিও আছে, এর মধ্যে সন্ত্রাসী আছে, চিহ্নিত সন্ত্রাসী আছে। প্রথম যে সরকারের দায়িত্ব ছিল যে এই যে জেল পলাতক যারা, তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে যে জামিন নিয়ে, রাজনৈতিক কারণে বিগত সরকারের আমলে অনেক মামলা হয়েছে, অনেককে কারাগারে আটক করা হয়েছে, কিন্তু সেই রাজনৈতিক মামলার জুজু দেখিয়ে, সেই রাজনৈতিক মামলার দোহাই দিয়ে সন্ত্রাসীরা যদি এভাবে পার পেয়ে যায়, জঙ্গিরা যদি পার পেয়ে যায়, তাহলে তো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার কোনো কারণ নেই। এবং 700 তাদের অনেকের হাতেই অস্ত্র ছিল, সেই অস্ত্র তো আর অলস বসে নেই, সেই অস্ত্র ব্যবহার করেছে, হয় তারা করেছে বা তারা কাউকে নিয়েছে। আমাদের সীমান্ত প্রায় অরক্ষিত, সীমান্ত দিয়ে আপনার স্মল আর্মস যেটা বলে, ক্ষুদ্র অস্ত্র,
এ ধরনের পিস্তল তো অহরহ আসছে, মানে চোরাচালান হয়ে। এবং দেশে কারা এর সাথে জড়িত সেটা বের করা সরকারের দায়িত্ব। আর অস্ত্র উদ্ধারের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বহুদিন বলে আসছে, কিন্তু উদ্ধার হচ্ছে না। আর উদ্ধার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না। সন্ত্রাস, এর মধ্যে নতুন উপদ্রব হচ্ছে আইনশৃঙ্খলার জন্যে, নতুন প্রায় আমরা 1 বছর ধরেই প্রত্যক্ষ করছি মব সন্ত্রাস। মানে সংঘবদ্ধ কেউ কারো মনে হলো যে বাড়ি দখল করতে হবে, অফিস দখল করতে হবে, অথবা তাকে হেনস্থা করতে হবে, অথবা কারো আদালতে, অথবা কারো কণ্ঠ স্তব্ধ করতে হবে। এই যে প্রক্রিয়া, আমরা গণতান্ত্রিক সমাজে বাস করি, এর অর্থ হচ্ছে সহনশীলতা থাকবে, অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান থাকতে হবে। কারণ আমি অন্যের কাছে যে সম্মান চাই, যে মানবিক মর্যাদা চাই, সেই মর্যাদা অন্যকেও দিতে হবে। একজন যদি কোনো ধরেন বেফাস কিছু বলে ফেললেন বা আক্রমণাত্মক কিছু বলে ফেললেন, আইনি প্রতিকার আছে। সরকার মানে যারা ভুক্তভোগী তারা আইনের কাছে যেতে পারে, কিন্তু তার বাড়ির সামনে আপনি মব করতে হবে, এটি শুধু ওই এলাকায় তো উনিই থাকেন না, উনি প্রথমত হচ্ছে উনি পরিবার পরিজন নিয়ে থাকেন, তার নিরাপত্তা, ওখানে অন্য যারা থাকে তাদের নিরাপত্তা, এবং এক ধরনের মানুষ তো উৎকণ্ঠায় থাকবে, মানুষ যে এভাবে তো হতে পারে না। সরকার সেখানে দেখলাম যে পাহারা বসে হয়েছে, সেনা সদস্যরা গিয়েছে, পুলিশ সদস্যরা গিয়েছে, কোনো অঘটন ঘটেনি, কিন্তু মানুষের মধ্যে যে ভয় তৈরি হলো, সে ভয়টা কাটবে কীভাবে? অর্থাৎ সরকারকে প্রথমেই করতে হবে যে তারা তো প্রতিকার চায়, তারা প্রতিকার চাইলে আইনে প্রতিকার। এবং একটা তো প্রতিকার দেখলাম যে বিএনপির যে প্রধান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে দল থেকে প্রথম শোকজ করলো, পরবর্তীকালে 3 মাসের জন্য সদস্য পদে স্থগিত করেছে। এখন এরপরে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, মানে কোনো সন্ত্রাসী বা তাকে হুমকি দেওয়া হয়, তার যাতায়াতে, তার জীবনযাত্রায় যদি বাধা তৈরি করা হয়, সেটা কিন্তু খুবই দুঃখজনক হবে এবং এটি এক ধরনের আইনহীনতা তৈরি করবে। অনেক ধন্যবাদ। এটা হচ্ছে যে শিক্ষাঙ্গনে অস্থিরতা, কালের কণ্ঠের খবর কি হচ্ছে যে পাঠ নয়, মাঠেই বেশি সরব, ক্লাসে না, মাঠেই বেশি সরব। এই হচ্ছে বাস্তব অবস্থা, এখনকার পরিস্থিতি। মানে এটি তো 24শে জুলাই অভ্যুত্থানের পরেই চলে আসছে, কিন্তু এতদিনেও এটি কেন থামলো না? এবং একটার পর একটা, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে হয়তো শান্ত পরিস্থিতি আসে, আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম অবস্থা দেখি। কয়েকদিন আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ঘেরাও করলো এবং অবরুদ্ধ করলেন উপাচার্যকে, তারপর দাবি আদায় করে তারাই করেছে। যে কোনো আপনি দেখেছেন যে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, তার সম্পর্কটা থাকবে মানে পরস্পরের পরিপূরক হিসাবে, আস্থার সম্পর্ক থাকবে। কোনো দাবি দাবা নিয়ে আলোচনা করবে, কিন্তু অবরুদ্ধ করতে হবে কেন? এবং দিনের পর দিন, মাসের পর মাস কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা পরীক্ষার সময় এরকম এই অচল অবস্থা দেখছি। তো সরকারের যেসব বিষয়ে খুব গুরুত্ব দেওয়ার কথা, সেসব বিষয়ে সরকার কেন জানি গুরুত্ব দিচ্ছেন না। একটা শিক্ষা প্রতিষ্ঠান, দ্বিতীয় হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আর দুই ক্ষেত্রেই কিন্তু সরকার ব্যর্থতা আছে, এবং সেই ব্যর্থতা কোনো কোনো ক্ষেত্রে প্রকট রূপ নিয়েছে। এই পরিস্থিতিটা যেটা এই রিপোর্টে যেটা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা বলছে যে 14 সেপ্টেম্বর থেকে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির হুমকি, বেতন বৃদ্ধির দাবিতে 30 আগস্ট প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ। তো লাগাতার চলছে, মানে কোনো কর্মসূচির মধ্যেই থাকছে আমরা না। এখন এই যে শিক্ষকদের কর্মসূচি বা দাবি দেওয়া, তারা বলার কোনো ব্যক্তি পাচ্ছে কিনা, তারা শিক্ষা উপদেষ্টার কাছে যে পাচ্ছে কিনা, শিক্ষা সচিবের কাছে যে বলতে পারছে কিনা, না পারলে সেটি কিন্তু অন্যায়। কারণ এখন দলীয় সরকার নেই, এখন এরা পেশাগত দাবি দেওয়া নিয়ে গেছে, রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এবং বাংলাদেশের শিক্ষকদের বেতন ভাতা তো কম, সুযোগ সুবিধা কম, যে দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের চেয়ে। না,
দাবি দেওয়া নিয়ে আন্দোলন হতে পারে, সবই, এতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্নটা হলো যে পুরো রাস্তাঘাট বন্ধ করে দিয়ে যারাই করেন না কেন, এক হচ্ছে রাস্তাঘাট বন্ধ করা, দ্বিতীয় হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা তো কোনো দোষ করেনি, সরকার করছে। সরকারের কাছ থেকে দাবি আদায়ের আরও তো নানা কৌশল আছে। কথায় কথায় কর্মবিরতি করতে হবে কেন, ধর্মঘট করতে হবে কেন? তো এই ব্যাপারে এবং সরকারের উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত, যে তাদের শিক্ষকদের সাথে আলোচনা করে, শিক্ষক সমিতি আছে, তাদের নেতা আছে, তাদের সাথে আলোচনা করে ধর্মঘটে যাওয়ার আগে, মহাসমাবেশ করার আগে যাতে এটি হয়। এর আগে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করেছে, সেটা কিন্তু মোটামুটি একটা সমঝোতা এসেছে। তো এক্ষেত্রে সেটা মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা প্রত্যাশা করি। আবার এই সরকার তো অনেকগুলো ভুলের মধ্যে একটি বলবো যে শিক্ষাক্ষেত্রে তারা প্রথম থেকেই মনোযোগ কম দিয়েছে, মনোযোগ দেয়নি, যে কারণে শিক্ষা কমিশন হয়নি। অনেক কিছু কমিশন হয়েছে, কিন্তু শিক্ষা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যাতে যদি শিক্ষায় না এগিয়ে যায় তাহলে এই জাতিকে এগিয়ে নেওয়া কিন্তু খুব কঠিন। এটা এক বিরাট রহস্য, কেন শিক্ষা কমিশন হলো না। যাই হোক, অন্য একদিন আলোচনা করা যাবে। সৌরভ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মূল্য আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।